স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ৬৪। তৃষ্ণা প্রাণপণে চেষ্টা করছে ওয়াসিমের বলিষ্ঠ বাহুডোর থেকে নিজেকে সারিয়ে নিতে, কিন্তু ওয়াসিম তো ওয়াসিমই, নিজের জেদের কাছে হার মানার পাত্র সে নয়। উল্টো ওয়াসিমের দুর্বার হাত দুটো আরও দৃঢ়ভাবে চেপে ধরে তৃষ্ণার সরু কোমর। বোধহয় সে প্রতিজ্ঞা করেছে এক চুলও নড়তে দেবে না তৃষ্ণাকে। ওয়াসিমের চওড়া বুকের সঙ্গে মিশে যায় তৃষ্ণার কম্পিত দেহ। তৃষ্ণা টের পায় ওয়াসিমের বুকের ভেতর হৃৎপিণ্ডটা কেমন অস্থির ছন্দে বাজছে, ঠিক একটা কোনো অচেনা সুরের মূর্ছনা। ওয়াসিমের গা থেকে ভেসে আসা উষ্ণ শরীরের চেনা গন্ধ। তৃষ্ণার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। বাধা দিতে গিয়েও তৃষ্ণার হাত দুটো যেন অসাড় হয়ে আসে। তৃষ্ণার সব বাধা, সব অনিচ্ছাকে মুহূর্তে অগ্রাহ্য করে ওয়াসিম নিজের উষ্ণ ঠোঁট ছুঁয়ে দেয় তৃষ্ণার নরম গালে। এই স্পর্শে বিদ্যুতের মতো কেঁপে ওঠে তৃষ্ণার সারা শরীর। ওয়াসিমের খোঁচা খোঁচা দাড়ি তৃষ্ণার কোমল গালে ঘষা লাগতেই এক অজানা শিরশিরানি ছড়িয়ে পড়ে তৃষ্ণার শিরায় শিরায়। ওয়াসিমের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ে তৃষ্ণার কানের লতিতে। গরম ভারী নেশাতুর হয়ে ফিসফিসিয়ে ওয়াসিম বলে ওঠে, কেন রে, আমার বাচ্চার মা হতে চাস না তুই? কথাটা কানে পৌঁছাতেই তৃষ্ণার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলে ওঠে। শরীরে যে মিষ্টি শিহরণটুকু জেগেছিল মুহূর্তেই তা মিলিয়ে যায় এক তীব্র জ্বালায়। রাগ, অপমান আর একরাশ ঘৃণায় শরীরের প্রতিটি রক্তকণিকা ফুঁসতে থাকে। যে মানুষটা বিগত 2 বছর তৃষ্ণাকে মানুষ বলে গণ্য করেনি, যার চোখে তৃষ্ণা ছিল একটা অবাঞ্ছিত ছায়া, সেই মানুষটাই আজ নিজের বংশরক্ষার তাগিদে, নিজের প্রয়োজনের হিসেব মেলাতে এভাবে তৃষ্ণাকে কাছে টানছে। তবে কি এতদিনের ওই সামান্য কোমল আচরণ, অকারণে বকাবকি না করা, দু একবার চোখ তুলে তাকানো, সব কিছুর পেছনে লুকিয়েছিল শুধু এই একটাই স্বার্থ, এই একটাই অভিপ্রায়, একটা সন্তান? সত্যিটা বিদ্যুৎ চমকের মতো তৃষ্ণার বুকে এসে বিঁধে যায়। গলার কাছে দলা পাকিয়ে আসে কান্না। তার চোখের কোণে চিকচিক করে ওঠে অভিমানের নোনা জল। বহু কষ্টে সেই জলটুকু তৃষ্ণা আড়াল করে, ঠোঁট কামড়ে নিজেকে সামলে নেয়। কাঁপা কাঁপা গলায় কোনো রকমে বলে ওঠে, আমাকে ছাড়ুন, এখন না এসব, আপনি অসুস্থ। তৃষ্ণার আধকম্পিত কণ্ঠ, লজ্জায় নত হয়ে আসা চোখের পাতা, গোলাপি হয়ে ওঠা কান দুটো, সব দেখে সশব্দে হেসে ওঠে ওয়াসিম। এই হাসিতে মিশে আছে এক ধরনের উদ্ধত অহংকার, পুরুষালী দম্ভ। ওয়াসিম তৃষ্ণার থুতনিটা আঙুলে তুলে ধরে একদম কাছাকাছি এনে চোখে চোখ রাখে। ওয়াসিমের এই গভীর ঘন কালো চোখের দৃষ্টিতে তৃষ্ণা হারিয়ে যেতে থাকে। তাচ্ছিল্যের সুরে ওয়াসিম বলে, এসব সামান্য অসুস্থতায় আমার কোনো বাল আসবে যাবে না। আয় এদিকে, নিজে উঠে আয়, আমার হাতে ব্যথা, তোকে টেনে তুলতে পারবো না আমি। ওয়াসিমের এমন নির্লজ্জ কাঁচা কথা শুনে তৃষ্ণা আরও কুঁকড়ে যায়। লজ্জা আর ঘৃণায় গা রিরি করে ওঠে তার। ওয়াসিমের বুকের ওমটুকু, শরীরে এই মাদকতাময় উষ্ণতা, সবকিছু হঠাৎ বিষের মতো ঠেকে তৃষ্ণার কাছে। এক ঝটকে নিজেকে ছাড়িয়ে তৃষ্ণা অনেকটা দূরে সরে যায়। এলোমেলো হয়ে যাওয়া ওড়নাটা তাড়াতাড়ি বুকের ওপর টেনে নেয়। তার বুকের ভেতরটা এখনও ঢিপ ঢিপ করছে। শঙ্কিত কম্পিত গলায় সে বলে, আজ না, আমার ভালো লাগছে না এসব। তৃষ্ণার এই ছটফটানি, এই প্রত্যাখ্যান ওয়াসিমের কাছে ভীষণ বিরক্তিকর ঠেকে। কপালে রগ ফুলে ওঠে ওয়াসিমের, চল শক্ত হয়ে আসে। ঘন ভ্রুজোড়া কুঁচকে ওঠে। মেজাজ হারিয়ে বিরক্তি নিয়েই ওয়াসিম তৃষ্ণাকে ছেড়ে দেয়। কঠোর তিক্ত গলায় ধমকে ওঠে, আজকের মতো ছেড়ে দিলাম, সুস্থ হই আগে, তারপর দেখাবো ভালো খারাপ কিভাবে লাগাতে হয়। তৃষ্ণা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। নিঃশব্দে মাথায় ওড়না টেনে দিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসে তৃষ্ণা। ঘর থেকে বেরিয়ে করিডোরের এক কোণে এসে দাঁড়ায় তৃষ্ণা। রেলিং ধরে থাকা তৃষ্ণার আঙুলগুলো এখনো কাঁপছে। তার বুকটা ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গালে এখনো লেগে আছে ওয়াসিমের ঠোঁটের সেই উষ্ণ স্পর্শের রেশ। কানের কাছে বাজছে ওয়াসিমের সেই ভারী নিঃশ্বাসের শব্দ। তৃষ্ণা কাপা হাতে গালটা মুছে নেয়। হয়তো এই স্পর্শটুকু মুছে ফেলতে পারলেই তার মনের ভেতরের এই ঝড়টাও থেমে যাবে, কিন্তু থামে না। ওয়াসিমের আজকের এই আচরণ তৃষ্ণার মনটাকে আরও বেশি বিষিয়ে তুলেছে। এক সময় যে ওয়াসিমের দু চোখের বিষ ছিল তৃষ্ণা, যার উপস্থিতিতে ওয়াসিমের ভ্রু কুঁচকে যেত, হয়তো এখনো সেই আছে, কিছুই বদলায়নি। অথচ সেই মানুষটাই আজ তৃষ্ণাকে এত কাছে টানছে। ভালোবেসে নয়, শুধু নিজের জৈবিক চাহিদা মেটাতে, বংশধর পেতে। কত কটু কথার আঘাত, কত অবজ্ঞার তীর, কত রাতের নীরব কান্না, কত নির্মম উপেক্ষা, সবকিছু এই ওয়াসিমই তো তৃষ্ণাকে উপহার দিয়েছে।
আজ নিজের প্রয়োজনে দেখানো দু একটা মেকি ভালো আচরণ দিয়ে কি সেই দগদগে ঘা মুছে ফেলা যায়? সেই ক্ষতগুলো তো আর ফুলের পাপড়ি নয় যে হাওয়ায় উড়ে যাবে। ওগুলো তো গেঁথে আছে হাড়ের ভেতর, রক্তের প্রতিটি ফোঁটায়। না, কিছুতেই সম্ভব নয়, তাই একেবারে অসাধ্য। তবু কেন একটু আগে ওয়াসিমের ওই বাহু ডোরে নিজেকে এতটা নিরাপদ মনে হয়েছিল? কেন ওয়াসিমের বুকের ওই কেন ওয়াসিমের ওই উষ্ণ নিঃশ্বাসে তৃষ্ণার শরীরের প্রতিটি লোমকূপ শিহরিত হয়ে উঠেছিল? এ কেমন দুর্বলতা, এ কেমন বিশ্বাসঘাতকতা নিজের মনের সঙ্গে! তৃষ্ণা নিজেই নিজেকে ধিক্কার দেয়, ওনার আঁচলে চোখ মুছে নিজেকে প্রশ্ন করে, ভালোবাসা ছাড়া কি শুধু প্রয়োজনে সম্পর্ক টিকে থাকতে পারে? আর যদি টিকেও যায়, তার নাম কি সত্যি সংসার? এর উত্তর জানা নেই তৃষ্ণার, শুধু জানে আজ রাতে আবারও ঘুম আসবে না তার চোখে। বালিশের কোণটা আবারও ভিজে উঠবে নীরব অশ্রুতে। দুপুরের রোদ সীসার মতো ভারী হয়ে নেমে এসেছে শিকদার বাড়ির উঠোনে। আকাশটা ধবধবে সাদা, এক ফোঁটা মেঘের চিহ্ন নেই কোথাও। বাতাসে কেমন এক ভ্যাপসা গরম। বাড়ির নিচতলায় বারান্দা থেকে ভেসে আসছে বাচ্চাদের কলকাকলি, বড়দের খিলখিল হাসি, আর কারো মৃদু ধমকার প্রশ্রয়ের গুঞ্জন। পুরো বাড়িটা একটা জীবন্ত সুর হয়ে বাজছে। আর এই সুরের কারণ তৌসিরের 10 দিনে 3 সন্তান। ঠিক এই সময়ে গেট ঠেলে ভেতরে ঢোকে তৌসির, তার কপালে বিন্দু বিন্দু ঘাম, শার্টের কলার সামান্য ভেজা, চোখে মুখে দীর্ঘ মিটিংয়ের ক্লান্তি স্পষ্ট। জুতোর শব্দ চেপে সিঁড়ি বেয়ে উপরে ওঠে সে। নিজের ঘরের দরজাটা আধ খোলা দেখে ভেতরে পা রাখে, আর ঠিক তখনই থমকে দাঁড়ায় সে। বিছানার ঠিক মাঝখানটায় ধবধবে সাদা চাদরের ওপর অঘরে ঘুমিয়ে আছে ছোট্ট তৌসির, তার মেয়ে, তার প্রাণ। জানালার পর্দার ফাঁক গলে এক টুকরো নরম আলো এসে পড়েছে ছোট মেয়েটার গালে। মনে হয় কেউ ইচ্ছে করেই আলোটাকে ওইখানে সরিয়ে রেখেছে। ঘরটা নিঃশব্দ, শুধু সিলিং ফ্যানের মৃদু ঘর ঘর শব্দ, বেলকনি থেকে ভেসে আসা ভেজা কাপড়ের টুকটাক ফোঁটা পড়ার আওয়াজ। নাঝা ঘরে নেই, নাঝা বেলকনিতে কাপড় মেলছে। ছেলে দুজন বাইরে বাড়ির সবার কাছে। সিমরান এইমাত্র তৌসিকে এখানে শুয়ে দিয়ে গেছে। আহা, কি মায়াবী তৌসিরের মেয়েটা! ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে তৌসিরের বুকটা কেমন এক মিহি কষ্টে ভরে ওঠে। এ কষ্ট আসলে ভালোবাসার আরেক নাম। তৌসির ঠোঁট দুটো আধ খোলা, বুকের ওঠানামায় সরু নিঃশ্বাসের ছন্দ। মনে হয় সদ্য ফোটা এক স্নিগ্ধ ফুলের কুঁড়ি, কিংবা চাঁদেরই এক উজ্জ্বল একাংশ দিন দুপুরে নেমে এসেছে বিছানার উপরে। তৌসিরের বুক চিরে বেরিয়ে আসে একটা গভীর দীর্ঘশ্বাস। তৌসির পা টিপে টিপে প্রায় চোরের মতো সন্তর্পণে বিছানার দিকে এগিয়ে যায়। গিয়ে চারপাশটা একবার সাবধানী চোখে দেখে নিয়ে পকেট থেকে বের করে ছোট্ট এক রঙিন চুড়ির সেট। লাল সবুজ সোনালি রোদের আলো পড়ে চুড়িগুলো ঝিলিক দিয়ে ওঠে তৌসিরের হাতে। আজ মিটিং থেকে ফেরার পথে বাজারে ধুলো মাখা এক দোকানের সামনে গাড়ি একটু থেমেছিল। কাচের বয়ামে সাজানো এই চুড়িগুলো দেখে চোখে পড়তেই মেয়ের ছোট্ট কচি হাতটা ভেসে উঠেছিল তৌসিরের মনে। আর মন ভাসতেই 100 টাকার নোটটা বাড়িয়ে দিতে সে দুবার ভাবেনি। নিজের সন্তানদের জন্য তৌসির টাকা খরচ করবে, এতে বাধা নেই, তবে অন্য ক্ষেত্রে হিসেব থাকবে। খুব সাবধানে, প্রায় দম বন্ধ করে তৌসির ডান হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নেয়। কি নরম, কি উষ্ণ এই ছোট হাতখানা! এক টুকরো তুলোর বলের মতো, একটু জোরে চাপ দিলে মিলিয়ে যাবে। এরপর পরম মমতায়, এক গভীর ধ্যানমগ্নতায় সে একটা একটা করে চুড়ি পরিয়ে দেয় মেয়ের হাতে। চুড়িগুলো সাইজে বেশ ছোট, তবু তৌসির কচি হাতের তুলনায় খানিকটা বড়ই হয়ে যায়, কবজির কাছে এসে ঢিলে হয়ে ঝুলে থাকে। কিন্তু ওইটুকু চুড়ি পরা হাতেই তৌসিরের মেয়েটাকে অপরূপ সুন্দর লাগছে, কোনো ছবিতে দেখা রাজকন্যার মতো। চুড়ি পরানো শেষে তৌসির আলতো করে ঝুঁকে পড়ে মেয়ের কচি হাতে, নিজের ঠোঁট ছোঁয়ায়, মৃদু দীর্ঘ একটা চুমু খায়। ঠিক তখনই বিছানার ওপাশে তৌসিরের সামনাসামনি এসে দাঁড়ায় নাঝা। নাঝার ওড়নার আঁচল এখনো কাঁধে এলোমেলো, হাতে ভেজা ওড়নার এক প্রান্ত চুল থেকে টুপ করে এক ফোঁটা জল ঝরে পড়ে যায় মেঝেতে। ভ্রুকুচকে নাঝা জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব? নাঝার কণ্ঠস্বরটা উঁচু নয়, বরং শান্ত, কিন্তু সেই শান্ত গলাতেই কোথাও একটা ছুরির ধার লুকিয়ে আছে। তৌসির চমকে ওঠে, তৌসির পাশ থেকে একটু সরে গিয়ে তড়িঘড়ি করে উঠে বসে সে। ধরা পড়ে যাওয়া কিশোরের মতো তৌসিরের চোখের কোণে অপরাধবোধ ঝিলিক খেলে ওঠে। কিছুটা আমতা আমতা করে তৌসির বলে, ইয়ে, চুড়ি এনেছিলাম আমার মাইয়াটার জন্য, তাই পড়াচ্ছিলাম। কথাটা শুনে নাঝা একদৃষ্টিতে তৌসির হাতের দিকে তাকিয়ে থাকে। রঙিন চুড়িগুলো ঘুমন্ত মেয়ের কবজিতে হালকা কেঁপে উঠছে সিলিং ফ্যানের বাতাসে। নাঝার চোখের ভেতর কি একটা ছায়া নেমে আসে।
রাগ নয়, ঠিক অভিমানও নয়, বরং তার চেয়েও ঘন কিছু, যার নাম শুধু নাঝাই জানে। কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে থেকে নাঝা একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ অন্যদিকে পা বাড়ায়। নাঝার এই নিরুত্তাপ নির্বিকার আচরণ তৌসিরকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। রাগ করলেও একটা কথা ছিল, চিৎকার করলেও একটা কথা ছিল, কিন্তু এই নীরবতা, এই দূরত্ব হাজার শব্দের চেয়েও ভারী। তৌসি ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর নাঝার দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে ডাকে, নাঝা। ডাক শুনে নাঝা ঘুরে দাঁড়ায়। জানালা দিয়ে আসা আলোটা এখনো সরাসরি এসে পড়েছে নাঝার মুখে। চোখের কোল সামান্য চিকচিক করছে, নাকি সেটা শুধুই রোদের প্রতিফলন তৌসির বুঝে উঠতে পারে না। চোখে চোখ রেখে খুব শান্ত স্বরে নাঝা জিজ্ঞেস করে, কিছু বলবেন? তৌসির নাঝার এই শান্ত আচরণে, নাঝার কালচে সবুজ চোখের দিকে তাকিয়ে হঠাৎ থমকে যায়। তৌসিরের বুকের ভেতর অনেক কথা উকি দিতে থাকে। কেন এত দূরত্ব, কেন এত নীরবতা, কেন এই ঘরের চার দেওয়ালেও দুজন মানুষ এত অচেনা? কিন্তু আফসোস, তৌসিরের ঠোঁট গলে একটা শব্দও বের হয় না। কণ্ঠনালীতে এসে সব কথা গিঁট বেঁধে যায়। চুপ করে থেকে শেষে একটা ম্লান হাসি ঠোঁটের কোণে টেনে তৌসির বলে, হ্যাঁ, না, কিছু না। তৌসিরের এই নির্লিপ্ততা দেখে না যাওয়ার কথা বাড়ায় না। একটা মৃদু নিঃশ্বাস ফেলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। নাঝার শাড়ির খসখস শব্দটা ধীরে ধীরে মিলিয়ে যায় করিডোরের প্রান্তে। তৌসির সেই যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। বুক ভরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই মানুষটার অভিমান ভাঙানোর কোনো উপায়ই তৌসিরের জানা নেই। এত রাজনীতির প্যাচ তৌসির বোঝে, এত শত্রুর চাল সে সামলায়, অথচ ঘরের এই একটা মানুষের নীরব অভিমানের সামনে সে একেবারে নিরস্ত। এমনিতেই সামনে নির্বাচন, চারিদিকের পরিস্থিতি নিয়ে তৌসিরের বুকের ভেতর একটা চাপা টেনশন সারাক্ষণ পাক খাচ্ছে। ঘর থেকে বেরিয়ে করিডোরে পা রাখতেই সামনে এসে দাঁড়ায় রুদ্র। রুদ্রের মুখটা থমথমে, চোয়ালে টান, গলার শিরায় স্পষ্ট বিরক্তির রেখা। রুদ্রের কণ্ঠে হতাশা উপচে পড়ে, কি করবা ভাই, চারিদিকে তো হারামজাদারা চক্কর কাটতাছে, কারে কবে জানি উড়াইয়া দেয় কে জানে। তৌসির এক পা এগিয়ে গিয়ে রুদ্রের কাঁধে শক্ত করে হাত রাখে। সেই স্পর্শে এক ধরনের নীরব প্রতিশ্রুতি আছে, যা হলো আমি আছি। বড় ভাইয়ের এই ভরসা ভরা স্পর্শে রুদ্রের কাঁধের টান একটু আলগা হয়ে যায়। তৌসির শান্ত অথচ ধীর গলায় বলে, চিন্তা নিস না, দেখতেছি কি করা যায়। তুই অকারণে বেশি বাইরে বের হোস না। এই নির্বাচনটা শেষ হলেই তোর সাথে সিমরানের বিয়েটা দিয়ে দেব। হঠাৎ বিয়ের কথা শুনে রুদ্রের বিরক্তিমাখা মুখটায় এক চিলতে হাসি ফুটে ওঠে। মেঘলা আকাশ ফুঁড়ে হঠাৎ এক ঝলক রোদ নেমে আসার মতো কান দুটো সামান্য লালচে হয়ে ওঠে। চোখের দৃষ্টি নেমে আসে মেঝের দিকে। লাজুক হেসে মাথা নেড়ে রুদ্র বলে, আচ্ছা ভাই। তৌসিরের সাথে কথা শেষ করে রুদ্র সোজা পা বাড়ায় দোতলার দিকে। সিমরানের ঘরের দরজাটা আধ ভেজানো। ভেতরে পড়ার টেবিলে ঝুঁকে বসে আছে সিমরান। মাথার উপরে টেবিল ল্যাম্পের হলদে আলো। খোলা বইয়ের পাতায় সিমরানের সরু আঙুল আস্তে আস্তে সরে যাচ্ছে লাইনের ওপর দিয়ে। দরজার কোনো নক না করেই ধরম করে ঘরে ঢুকে পড়ে রুদ্র। সোজা গিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে, দুই হাত মাথার নিচে, চোখ সিলিংয়ের দিকে স্থির করে। মনে হয় এই ঘরটাতে ঢুকে দীর্ঘদিন পর রুদ্র একটু শান্তির নিঃশ্বাস নিতে পেরেছে। সিমরান বেশ অবাক হয়, রুদ্র ভাই তো এমন না। রুদ্র কখনো এভাবে না জানিয়ে ঘরে ঢোকে না। কলমটা বইয়ের ভাঁজে রেখে চেয়ারে বসা অবস্থাতে পেছনে ঘুরে সিমরান ভ্রুকুচকে জিজ্ঞেস করে, রুদ্র ভাই, তুমি হঠাৎ এখানে, কোনো দরকার? সিমরানের কথায় রুদ্র শুধু একবার সিমরানের দিকে তাকায়, তারপর বুক ভরে একরাশ শান্তি নিঃশ্বাস টেনে নিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নেয় সিলিংয়ের দিকে। মনে হয় ওই সাদা শার্টটায় রুদ্র ওদের ভবিষ্যতের ছবি আঁকছে একটু একটু করে। খুব শান্ত, প্রায় স্বপ্নের ঘরে ডুবে থাকা গলায় রুদ্র বলে, সিমরান, আমাদের বিয়ের কথা চলতেছে। এবার ব্যাপারটা পোক্ত হইয়া গেছে, হয়তো জলদি হইয়া যাইব বিয়েটা। কথাগুলো সিমরানের কানে এসে পৌঁছাতেই সিমরানের বুকের ভেতর খুশির একটা ঢেউ খেলে যায়, উষ্ণ তীব্র, অথচ কোথাও এক চিমটি ভয় মেশানো। গালে হালকা রং ধরে। বইয়ের পাতার উপর সিমরানের আঙুলটা অজান্তে একটু কেঁপে ওঠে, কিন্তু সেই উচ্ছ্বাসটা সিমরান সযত্নে চেপে রাখে বুকের ভেতর। এত বড় খুশি এক নিঃশ্বাসে বেরিয়ে গেলে কোথাও কিছু ভেঙে পড়তে পারে। খুব শান্ত অথচ চাপা আবেগে ভরা গলায় সিমরান জিজ্ঞেস করে, আমাদের বিয়েটা সত্যি হবে তো রুদ্র ভাই? প্রশ্নটা শুনে রুদ্র এবার পাশ ফিরে তাকায় সিমরানের দিকে। রুদ্রের চোখে নেমে আসে এক নিবিড় স্নিগ্ধতা।
যে চোখে একটু আগেও রাজনীতির উত্তেজনা ছিল, সেই একই চোখ এখন এক ভীষণ কমল আলোয় ভিজে যাচ্ছে। ধীর গভীর গলায় রুদ্র বলে, হবে, আমাদের বিয়ে হবে, একটা সুন্দর সংসার হবে আমাদের, আর একটু ধৈর্য ধর।